হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? ঘড়িতে সময় শুক্রবার রাত ৮টা, আর আমি চলে এসেছি আপনাদের ফেভারিট আরজে শান, আপনাদের ফেভারিট শো শানের গল্পের ব্র্যান্ড নিউ এপিসোডে। সবাইকে ওয়েলকাম করছি আজকের এক্সাইটিং নতুন একটা এপিসোডে। লাইফ নিয়ে যদি থাকে টেনশন, ফিউচার নিয়ে ডিপ্রেশন, কারো প্রতি অবসেশন, অথবা সেখানে যদি না জমে আপনার ইমপ্রেশন, তাহলে আপনার সব কিছুর সলিউশন এই শো। আপনি এই সব কিছু নিয়ে যদি থাকেন কনফিউজ, ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, দিস শো উইল অন ইয়োর মনের সুইচ। সো সব কিছু বাদ দিয়ে চলে আসুন আজকের এই পর্বে। কি প্রিয়জন, আপনারা কি নিজেও কনফিউজ হয়ে গিয়েছেন যে একজন স্টোরি টেলার থেকে আমি কি আরজে হয়ে গেলাম কিনা? না, আমি আজকে আরজে হতে আসিনি, তবে আরজেদেরকে নিয়ে যে জিনিস সবচেয়ে বেশি পপুলার ছিল আমাদের এফএম রেডিও, সেই এফএম রেডিওর গল্প শোনাতে এসেছি। 2000 পরবর্তী সালে আমাদের বিনোদনে একটি নতুন মাত্রা যোগ করে এফএম রেডিও, আর সেই এফএম রেডিও নিয়ে আমাদের অবসেশন, আমাদের আনন্দ, আমাদের উচ্ছ্বাস, তার সব গল্প শোনাবো আজকের এই পর্বে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। বিশ্বাস করেন রাসেল ভাই, 2006 সালের পর যখন এফএম রেডিও বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে, তার রাতারাতি আমাদের তারুণ্যের মাঝখানে একটা ক্রেজ এনে দেয়। ক্রেজ আনার অবশ্য কিছু কারণও ছিল। প্রথমত, অনিন্দ সুন্দর অনুষ্ঠান পরিকল্পনা এবং সেটার উপস্থাপন। দ্বিতীয়ত, এফএম রেডিওতে যে আরজেরা রয়েছেন তাদের অসাধারণ বাচনভঙ্গি। এবং তৃতীয়ত, 24 ঘন্টা যে শ্রোতারা রয়েছেন সেই শ্রোতাদেরকে কানেক্টেড রাখা। এই তিনটা কারণ এফএম রেডিওতে রাতারাতি একটা সাফল্য নিয়ে আসে। আপনি চিন্তা করুন, এখনের সময় যদি আমরা গান শুনতে চাই তখন আমরা কি করি? আমরা হয়তো বা ইউটিউবে গানটাকে সার্চ দিই, অথবা স্পটিফাই কিংবা হাঙ্গামার মতো কোনো মিউজিক অ্যাপে গানটা শুনে নিই। এতটাই অ্যাভেলেবিলিটি আছে আমাদের। কিন্তু 2000 সালের দিকে অথবা 2000 আগের সালে 90 দশকের দিকে এই গান শোনার যে স্বাধীনতা অথবা এই অ্যাভেলেবিলিটি, এই ফেসিলিটিগুলো কিন্তু ছিল না। প্রথমত তখন ইন্টারনেট কানেকশন ছিল না, স্মার্টফোন ছিল না, খুব কম বাসাতেই পিসি ছিল। তাই মানুষজন গান শুনতো তখন কিভাবে? হয়তোবা ক্যাসেট প্লেয়ার অথবা সিডি প্লেয়ার। সেখানেও কিন্তু লিমিটেশন রয়েছে। সেখানে লিমিটেশনটা কি? সেখানে লিমিটেশনটা হচ্ছে সবার কাছে সব কালেকশন থাকে না। আর যদিও বাংলাদেশ বেতার ছিল তখন, কিন্তু বেতারে কিন্তু শুধুমাত্র বাংলা গানই পরিবেশন হতো এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এফএম রেডিও যখন আসে তখন তারা বাংলা, হিন্দি, ইংরেজি সহ যে রিসেন্ট যত রিলিজ রয়েছে সব গান কিন্তু সেই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে হচ্ছে গিয়ে পরিবেশন করতে থাকে, এবং তার মাধ্যমে প্রত্যেকটা অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু কানেক্টেড হতে থাকে। আর শুধুই কি গান, বিষয়টা কিন্তু তাও নয়। অনেক অনেক হচ্ছে গিয়ে এইরকম ভিন্ন ভিন্ন অনুষ্ঠান তারা নিয়ে আসে, যেগুলো দর্শকের মনে অনেক বেশি মাত্রায় জনপ্রিয় হয়ে ওঠে। আমি যদি একটা অনুষ্ঠানের শুরুর দিকের 2টা লাইন এখন বলি, আপনারা সবাই কানেক্ট করতে পারবেন। দ্য ট্রুথ ইজ মোর ডেঞ্জার দ্যান দ্য ফিকশন। সত্য গল্পের থেকেও ভয়ঙ্কর। বৃহস্পতিবার রাত 11:59 রেডিও ফুর্তিতে যখন ভূত এফএম শুরু হতো, টিনেজার যারা রয়েছে, ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা তাদের সব কাজ শেষে এফএম রেডিওর হেডফোনে গান পাতত এই ভূত এফএম শোনার জন্য। এই ভূত এফএম তখন এতটাই জনপ্রিয় ছিল। এই যে এত লম্বা একটা প্রোগ্রাম, তার জনপ্রিয়তা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রথমত ভৌতিক কাহিনী, দ্বিতীয়ত মানুষের নিজেদের কাহিনী, এবং তৃতীয়ত ভৌতিক জিনিসপত্র শুনতে আমাদের সবারই ভালো লাগে। এবং যখন আপনার আমার মতো একজন শ্রোতা ওই হট সিটে বসে তাদের নিজেদের কাহিনী শোনাতো, তখন বিষয়টা আরো বেশি রিয়েলিস্টিক লাগতো। আমরা তো বন্ধুরা একজন আরেকজনকে চ্যালেঞ্জ করতাম ভূত এফএম নিয়ে, যে তুই লাইট অফ করে ভূত এফএম শুনে দেখা আমাদেরকে, তোর কত সাহস। কেউ আর বলতো তুই একা একটা ঘরে গিয়ে ভূত এফএম শুনে দেখা, তুই সেটা পারিস কি। আমার সাথে একটা কাকতালীয় ব্যাপার ঘটে। তখনকার সময়টা গিয়ে 2009 সাল। তখন আমি ঢাকাতে থাকি, ফ্রেন্ডরা একসাথে। কোনো একদিন আমি বাসায় একা ছিলাম, ভূত এফএম ওদিন এপিসোড ছিল। আমি রাতের বেলা
একা ভূত এফএম শুনছিলাম এবং বিষয়টাকে এক্সট্রিম করার জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে লাইট অফ করে শুনছিলাম। ভূত এফএম চলার মাঝখানে কোনো একটা সময় পুরো এরিয়ার পাওয়ার সাপ্লাই কাট অফ হয়ে যায়। যেই ভয়টা পেয়েছিলাম ওই রাতে, সারা রাত আমি ঘুমাতে পারিনি এবং ওই দিনের স্টোরিগুলোও অনেকটা হরেবল ছিল। তো এইরকম হচ্ছে অসাধারণ কিছু শো এই এফএমটাকে আরো বেশি জনপ্রিয় করে ওঠে। আরেকটা শো ছিল তখন খুবই জনপ্রিয়। তা হচ্ছে রেডিও আমারের লাভ করু, আমার ভালোবাসা। মানুষজন তাদের নিজেদের ভালোবাসার কথা এসে সেই শোতে বলতো। তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার গল্প, কারো ভালোবাসা অপূর্ণতা হওয়ার গল্প। তো এই সবকিছু এফএম রেডিওকে অনেক বেশি পরিমাণ জনপ্রিয় করে তোলে। আরেকটা শো এর কথা যদি না বলি তাহলে খুব বেশি ইনজাস্টিস হবে। তা হচ্ছে ঘন্টায় ঢাকা শহরের ট্রাফিক অ্যালার্ট। তখন কিন্তু গুগল ম্যাপ ছিল না। তাই আপনি বাসা থেকে বের হওয়ার আগে আপনি কিন্তু এটা জানার কোনো নিশ্চয়তা নেই যে রাস্তায় ট্রাফিকের অবস্থা কি, অথবা আপনি ট্রাফিকে বসে থেকে কোন রাস্তার ট্রাফিকের কন্ডিশন আপনার কিন্তু তখন জানার কথা না। কিন্তু এফএম রেডিওতে যখন ঘন্টায় ঢাকা শহরের ট্রাফিক অ্যালার্ট বলতো, সেইটা কিন্তু নগরবাসীর জীবনের জন্য অনেকটাই স্বস্তিদায়ক ছিল। কারণ আপনি যদি ওই ঘন্টার ট্রাফিক অ্যালার্টটা জেনে বের হন, তাহলে আপনি অল্টারনেটিভ কোনো ওয়ে বের করতে পারবেন আপনার গন্তব্যের জন্য। এভাবেই অত্যন্ত বেশি পরিমাণ কানেক্টেড এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ছিল আমাদের এফএম রেডিও, এবং সেজন্যই মনে হয় এফএম রেডিও নিয়েও ক্রেজটাও এত মাত্রায় ছিল, এবং সেজন্যই বোধহয় এফএম রেডিও আমাদের অভ্যাসে পরিণত হয়। এফএম রেডিও প্রথম তার ব্রডকাস্ট শুরু করে ঢাকা থেকে। তার পরবর্তীতে আস্তে আস্তে চিটাগাং এবং সিলেটের ব্রডকাস্ট স্থানান্তরিত হয়। এফএম রেডিও নিয়ে তখনকার যুগের যে তরুণ যারা রয়েছে তাদের সবচেয়ে বড় স্ট্রাগল ছিল ঠিকঠাকভাবে এফএমটা শুনতে পারা। কারণ তখন আমাদের হচ্ছে গিয়ে ফিচার ফোন ছিল, ফিচার ফোনে এফএম রেডিওর অপশান ছিল, কিন্তু এফএম শুনতে হলে আপনার হচ্ছে হেডফোন কানেক্ট করতে হবে ফোনের সাথে। তো দেখা যেত হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে ফোন জানালার বাইরে রাখতে হতো এফএম এর ফ্রিকোয়েন্সি ম্যাচ করার জন্য। অনেক সময় এক কানে হেডফোন দিয়ে আরেক কানে হেডফোন খোলা রাখতে হতো এফএম রেডিওর ফ্রিকোয়েন্সি ম্যাচ করার জন্য। আমি হচ্ছে এফএম রেডিও যখন চালু হয় একেবারে শুরুর দিকে, তখন একটা সময় আমি হচ্ছে ময়মনসিংহে হচ্ছে একটা বাসায় থাকতাম। তো সেই জায়গায় হচ্ছে গিয়ে ময়মনসিংহে তখন এফএম আসেনি, কিন্তু খুবই উঁচু হচ্ছে দালানের উপর হচ্ছে বিল্ডিংয়ের উপর যদি ছাদে মাঝে মাঝে হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতো। আমি তখন যে বাসাটায় থাকতাম সে বাসাটা ছিল চারতলা। আমার এখনো মনে আছে যে ওই চারতলার ছাদের টাঙ্কির ওপর বসে হচ্ছে গিয়ে আমি মাঝে মাঝে হচ্ছে এফএম শুনতাম জাস্ট ওই ফ্রিকোয়েন্সি ম্যাচ করার জন্য, এবং তাও কখন হচ্ছে রাত 12টার পরে। এরকম কত রান গিয়েছে যে 12টা থেকে মোটামুটি 4টা কত রান গিয়েছে হচ্ছে এফএম শুনে কাটিয়ে দিয়েছি। তো আপনাদেরও যদি এরকম অভিজ্ঞতা থাকে এফএম রেডিও নিয়ে, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। এফএম রেডিও থেকে আমাদের আরেকটা বেশি কানেকশন ক্রিয়েট হয় হচ্ছে আরজেদের সাথে। আরজে রেডিও জকি, এটার একটা সুন্দর বাংলা টার্মসও তখন চলে আসে, কথা বন্ধু। আপনি চিন্তা করেন যে এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব সোশ্যাল মিডিয়াতে মানুষের ফলোয়ারের শেষ নেই। 2000 সালের তখন 2006 সালের দিকে 6, 7, 8-এর দিকে একটা মানুষের কত ফলোয়ার যার ফেসবুক নেই এবং যাকে কেউ কখনো দেখেনি, শুধুমাত্র তার কণ্ঠ শুনে তার ফ্যান হয়ে যাওয়া, তার শোয়ের জন্য ওয়েট করা, এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার ছিল। বলে না যে মানে কথার ম্যাজিক, এই কথা বন্ধুদের কাছে আসলে কথার ম্যাজিক ছিল, এবং তার জন্যই মনে হয় খুব রাতারাতি জনপ্রিয় হয়ে যায় এইসব কথা বন্ধু আরজেরা, এবং তাদের জন্য এই শো ইভেন্চুয়ালি হচ্ছে ওই রেডিও অনেক বেশি পরিমাণ জনপ্রিয় হয়ে যায়। আমার এখনও মনে আছে তখনকার সময়ে খুব ফেভারিট আরজে যারা ছিলেন, যেমন আরজে নীরব, আরজে কিবরিয়া, আরজে রাসেল, আরজে উদয়। আমরা সবাই তাদের শো খুব পছন্দ করতাম, এবং অনেকাংশে সেই শো পছন্দ করার হচ্ছে একমাত্র উপলক্ষ ছিল তারা। এফএম রেডিও আরেকটা কারণে হচ্ছে খুব বেশি কানেক্টেড করতে পেরেছিল হচ্ছে গিয়ে তাদের অডিয়েন্সদের, তা হচ্ছে গিয়ে ইন্টারাকশন। যেমন ধরেন আমার একটি গান শুনতে ইচ্ছে করছে, আমি কি করতে পারি? আমি হচ্ছে গিয়ে
হচ্ছে এফএম রেডিওতে হচ্ছে ওই গানের রিকোয়েস্ট পাঠাতে পারি। এরকম হাজার হাজার লাখ লাখ শ্রোতা যখন রিকোয়েস্ট পাঠাতো, ওই গান যেগুলো প্লে হতো ওইগুলো কিন্তু হচ্ছে রিকোয়েস্ট সং। আপনি যেই গানটা রিকোয়েস্ট করছেন ওই গানটাই হচ্ছে গিয়ে প্লে করবে। এই জিনিসটা না হচ্ছে অডিয়েন্স খুব ভালো করে কানেক্ট করতে পারে এবং পরবর্তীতে দেখা যায় যে আপনি এফএম রেডিওর মাধ্যমে আপনার প্রিয়জনকে জন্মদিনে উইশ করতে পারেন, আপনার মনের কথাগুলো এফএম রেডিওর মাধ্যমে বলতে পারেন। এই সব কিছুর জন্য না এফএম রেডিও হয়ে যায় যে নিজের মনের না বলা কথাগুলো বলার প্ল্যাটফর্ম, এবং সেটা কিন্তু খুব সুন্দর। আপনি চিন্তা করেন, আপনি একজনকে পছন্দ করে, যাকে আপনি বলতে পারছেন না, আপনি জানেন সে একটি নির্দিষ্ট সময় ওই শোটা দেখে, সেখানে আপনি আপনার মনের কথাটা জানিয়ে দিলেন, আপনার সেই প্রিয় মানুষটি এফএম রেডিওর মাধ্যমে শুনলো আপনি তাকে ভালোবাসতেন। ব্যাপারটা কতটা রোমান্টিক, এবং আপনি মনে হয় সারা পৃথিবীকে জানিয়ে দিলেন আপনি একটি মানুষকে ভালোবাসেন। এভাবে এফএম রেডিও আমাদেরকে অনেক বেশি পরিমাণ কানেক্ট করতে পেরেছিল। এর জন্যই হয়তো তখনকার সময় এফএম এত পপুলার ছিল, এফএম নিয়ে আমাদের এতটাই ক্রেজ ছিল। এভরিথিং হ্যাজ এ এন্ডিং, সব কিছুরই একটা শেষ রয়েছে। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, এই সব কিছু যখন আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে, তখনই এফএম রেডিওর জনপ্রিয়তায় ভাটা শুরু হয়। এবং দিনকে দিন এই জিনিসগুলো যখন আমাদের নিত্য প্রয়োজনীয় অভ্যাসে পরিণত হয়, তখন একটা সময় আমরা এফএম রেডিওকে ভুলে যাই। মজার বিষয় হচ্ছে এফএম রেডিও কিন্তু একেবারে যে মৃত হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা নয়। এখনও অনেক রেডিও চ্যানেল রয়েছে, এখনও এফএম এ বিভিন্ন শো হয়, এখনও কথা বন্ধুরা তাদের কথার জাদু ছড়ায়, কিন্তু আগের মতো সেই জনপ্রিয়তাটা আর নেই। হয়তো আপনি গাড়ি দিয়ে কোথাও যাওয়ার সময় গাড়ির ড্যাশবোর্ডে এফএম রেডিও বেজে ওঠে, তখন হয়তো বা এফএম শোনেন, এছাড়া খুব একটা এফএম শোনা হয় না। আর আমাদের স্মার্টফোনগুলোতে তো এখন আর এফএম রেডিওর এই আগের অপশানটাও নেই। এইভাবেই একটা জার্নির এন্ড হয়, কিন্তু একটা জার্নির এন্ড হলেও সেটার ভালো যে মেমোরিগুলো সেগুলো কিন্তু থেকে যায়, এবং 90s কিডসের সাথে সেই মেমোরিগুলো এফএম রেডিও নিয়ে আজীবন থাকবে। আজকের গল্প এই পর্যন্তই। গল্প ভালো লাগলে আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না আপনাদের সমর্থন দিয়ে। আর আপনাদের সমর্থন জানানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছে। আর এফএম রেডিও নিয়ে আপনার মজার মজার সব অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনি যদি এফএম রেডিওর একজন রেগুলার লিসেনার হয়ে থাকেন, সেই সময়টায় আপনার ফেভারিট শো কোনটা ছিল, কিংবা আপনার ফেভারিট আরজেই কে ছিলেন, সেগুলো আমাদেরকে জানান কমেন্ট সেকশনে। নতুন একটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে, এবং সামনের সপ্তাহের পর্বটি কিন্তু অনেক স্পেশাল, কারণ আমাদের প্রিয়জন স্পেশালের সেকেন্ড এপিসোড আসছে সামনের সপ্তাহে। তাই সবকিছু মিস না করতে চাইলে চোখ রাখতে ভুলবেন না শানের গল্পের ফেসবুক পেজে। সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত কথা বলা যাবে, গল্প বলা যাবে।